ইস, সুযোগের অসৎ ব্যবহার করতে চাইলে অনেক আগেই করতে পারতাম। কারণ কি জানো, তুমি আমার দায়িত্ব নাও, তুমি আমার অধিকার অত্রি। আয়াসের মুখে নিজের নাম শুনে অদ্রির কেমন যেন একটা অনুভূতি অনুভব করতে লাগলো। কেমন যেন অস্থির লাগছে তার। সে বলে উঠল, ছাড়ুন বলছি আমায়। আয়াস তার হাতের বাঁধন শক্ত করে রাখলো। আর আবারও সে বলে উঠল, তুমি তো হারামকে আপন করতে চাইছো বোধ হয়, কিন্তু আমি চাই দিন শেষে হালালে সব রূপান্তরিত করতে। আমি আয়েশ একজনকে কথা দিয়েছি, আমরা তো তোমাকে দেখে রাখবো, আগলে রাখবো আমার হৃদয়স্থলে। তাহলে আমাকে কেন বোঝেনি অত্রি? আমি আয়েশকে সত্যি অনেক খারাপ? আমাকে কি ভালোবাসা যায় না? আমার অনুভূতি কি একটু তোমার চোখে পড়ে না? আমার যে দহনে 15 বছর পড়েছে, তার একাংশ তুমি যদি বুঝতে, তাহলে হয়তো আয়েশ আজ তোর কাছে সবচেয়ে বেশি আপন হতো। আয়াসের কোনো কথার মানেই অদ্রি বুঝতে পারছে না। সে নিজেকে ছাড়াতে চাইলে আয়াস নিজের হাতের রক্তগুলো অদ্রির গালে মেখে দেয় আর বলে ওঠে, আর রক্ত চাই না তোমার? এই নাও রক্ত। এতে হবে নাকি হাত কেটে দিতে হবে? আমি তোমার উপর এক বিন্দু রাগও করিনি অদ্রি। গাড়িতে প্রবেশ করে আমি তোমার গায়ের ঘ্রাণ পেয়েছিলাম। এই ঘ্রাণ যে আমার বড্ড চেনা। তুমি গাড়িতে প্রবেশ করেছো মানে কিছু তো একটা করেছোই। আমি তো ভয় পাইনি, উল্টো ইচ্ছে করে নিজেকে রক্তাক্ত করেছে। এবার তুমি খুশি তো? তুমি তো এটাই চেয়েছিলে, আমার রক্ত তোমার উপহারের বস্তু হয়েই থাক। আমি মনে আয়েশ যে শুধুমাত্র অরুণিকা খান অত্রির, কিন্তু আমিও অনেকটাই ব্যথিত হয়েছে। কেন আমি বুঝলো না অত্রি? আয়েশের চোখগুলো কেমন যেন ঘোলা হয়ে রইল। সে চাইলো কিছু বলতে, কিন্তু সকল কথা কণ্ঠনালীতে আটকে গেল। মন তাকে সায় দিল না। আয়াস অদ্রিকে ছেড়ে দিয়ে এলোমেলো পায়ে ঘর থেকে বেরিয়ে যায়। শুধু ঘর থেকে নয়, খানবাড়ির সীমানা পেরিয়ে সে গাড়ি ছুটিয়ে চলে গেল কোথাও। অদ্রি এখনো ঠায় দাঁড়িয়ে। সে নির্বোধের মতো আয়নার সামনে এসে দাঁড়ালো। তার গালে আয়াসের হাতের আঙ্গুলের ছাপ পড়ে গেছে। গাল হয়ে উঠেছে রক্তিম। হ্যাঁ, এটাই আয়েশের রক্ত। তাহলে কি অদ্রি আবার আয়েশের পেছনে লাগতে গিয়ে তাকে বড় কোনো আঘাত দিয়ে ফেলল? কেন আয়াস তাকে এইভাবে কথা বলে গেল? কি লুকাচ্ছে সে? এত লুকোচুরি কথায় অদ্রির মন শত ভাঙনের শিকার হয়ে উঠেছে। নিজের অজান্তেই তার চোখ দিয়ে অশ্রুকণা গড়িয়ে পড়ল। অসহায় আয়াস একবারও দেখল না তার তেজরানী নিজের পাথরের মনকে উপেক্ষা করে তার মতো নির্বোধ মানুষের জন্য অশ্রু বিসর্জন দিয়ে দিয়েছে। তাহলে কি আয়াসের অভিমান অদ্রির হৃদয়ে পৌঁছাতে পারল? রাত্রি তমস্যায় ছায়াচ্ছন্ন পরিবেশ, প্যাঁচার ডাকে স্তব্ধ পরিবেশ। রাত্রি তার গভীরতা নিস্তব্ধতার মধ্যে জানান দিয়ে দিচ্ছে, সময়ের তালে তালে তা হয়ে উঠছে গা ঝমঝম করা প্রতিচ্ছবি। আয়াসের ভঙ্গ হৃদয়ের আহাজারি অদ্রিকে শান্ত হতে দিচ্ছে না। আয়াস চলে গেছে, কিন্তু তার সাথে রেখে গেছে এক অনিদ্রাহীন রমণীকে। খাটের এপাশ ওপাশ করেও যখন অদ্রির ঘুম আসলো না, তখন সে উঠে পড়ে। 2 কদম হেঁটে এগিয়ে গিয়ে বসে পড়ে ঘরের সাইড চেয়ারটায়। সেখানে বসে বাহিরের অন্ধকার আচ্ছন্ন প্রকৃতি দেখতে দেখতে সে বিড়বিড় করলো, আমি কি আদ্রিয়ান খান আয়াসকে অনেকটা আঘাত দিয়ে ফেললাম? কিন্তু আমি ভুলটা কি করেছি? সে চাইলে আমাকে চাইলেই তো আর আমি তার হয়ে যাব না। আমি অদ্রিজে অলরেডি সিয়াম নামক ব্যক্তির হয়ে গিয়েছি। তিনি যখন জানেন আগুনের সাথে তার মিশতে হবে না, তাহলে ইচ্ছে করে তাতে ঝাঁপ দিতে চাইছেন কেন? অদৃশ্য শত কথার উত্তর সে পাবে না। পাবে কিভাবে? উত্তর দেওয়া ব্যক্তি যে অভিমান করে দূরে চলে গেছে। বাহিরে তাকিয়ে এরকম শত চিন্তা ও কথা অদ্রি বিড়বিড় করে জাহির করে দিচ্ছে, তাও লোকচক্ষুর আড়ালে, যেন সেই খবর অন্য কেউ না জানে। অন্যদিকে নিজের পছন্দের গাড়িটিও যেন আজ প্রিয় লাগছে না আয়াসের কাছে। সে নিজের ডুপ্লেক্স বাড়িতে প্রবেশ করার আগে গাড়ির চাবিটি দূরে কোথাও ছুঁড়ে ফেলে দিল। ভার্সিটি থেকে রক্তাক্ত হয়ে খানবাড়ি গিয়েছিল সে। এখন আবার সেই একই গাড়িতে করে সে নিজের ডুপ্লেক্স বাড়িতে প্রবেশ করেছে। কাটা আঘাতে আবারও আঘাত পেয়ে এবার রক্তের পরিমাণটাও বেড়ে গিয়েছে। সাদা ফ্লোরে আয়েশের হাতের বেয়ে পড়া রক্তে রক্তিম হয়ে উঠেছে। সে ড্রয়িং রুমে প্রবেশ করে সোফায় বসে পড়ল। কেমন যেন অন্যরকম লাগছে তাকে, যেন সকল ঝড় মনের সাথে সাথে তার শরীরেও ছুঁয়ে গেছে। আয়াস বাড়িতে ফিরেছে শুনে পিয়াস ব্যস্ত পায়ে তার কাছে চলে আসে। সে এসে দেখতে পেল আয়াসের হাতের অবস্থা আগের থেকেও অনেকটা খারাপ হয়ে গিয়েছে। সে এগিয়ে গিয়ে ফ্লোরে বসে বলে উঠল, স্যার, আপনার হাতের অবস্থা অনেকটা শোচনীয়।
আপনি আমার সাথে এখনই ডাক্তারের কাছে চলুন, নাকি আমি ডাক্তারকে এখানে নিয়ে আসব? আয়াস ফ্লোরের দিকে তাকিয়ে বলে উঠল, ক্ষত সারিয়ে কি হবে? যে ক্ষত আমার মনে দাগ কেটে রয়েছে তার কাছে এই ক্ষত কিছুই না। পিয়াস একটু হলেও বুঝতে পারছে অদ্রির জন্য আয়াস অনেকটা উন্মাদ হয়ে রয়েছে। সে কিছুটা স্তব্ধ হয়ে থেকে পুনরায় বলে উঠল, স্যার, অন্যের জন্য নিজেকে ক্ষতবিক্ষত করা বোকামি, যখন তার কাছে এইসবের কিছুই কোনো দাম নেই। আপনি শুধু শুধু কেন এমনটা করছেন? আমি কখনোই আপনাকে এভাবে ভেঙে পড়তে দেখিনি, তাও একজন মেয়ের জন্য। আয়াস চোখ তুলে পিয়াসের দিকে তাকালো। পিয়াস থমকে যায় সেই অস্থির চোখে দৃষ্টি দেখে। আয়াস খুবই মলিন অথচ তীক্ষ্ণ স্বরে বলল, মানুষের সামনে নিজের দুর্বলতা প্রকাশ করলে সে তার মূল্যায়ন কখনোই করবে না। আমি কখনোই কারোর সামনে মাথা নত করিনি, কিন্তু নির্দিষ্ট একজন ব্যক্তি আমার জীবনে ঝড়ের সৃষ্টি করে দিয়েছে। এতদিন তো আগলেই রাখলাম, এবার না হয় প্রতিদ্বন্দ্বী হিসেবে লড়াইতে নামলাম। পিয়াস বোকা দৃষ্টি নিবদ্ধ করে তাকিয়ে রইল। পরপর বলে উঠল, মানে স্যার? আয়াস নিজের অধরে বাঁকা হাসি কিন্তু চোখের আগে ঝলক রেখে বলে উঠল, অনুভূতি যখন মূল্যায়ন হবেই না, তখন আজ থেকে প্রতিদ্বন্দ্বিতার খেলা হবে। সমানে সমানে টক্কর দিব তার সাথে। আগেই বলেছি, এখনো বলছি, অরুণিকা খান অদ্রিকে হারিয়ে তাকে বন্দিতে রূপান্তরিত করব। অ্যান্ড ইটস মাই চ্যালেঞ্জ। আয়াসের কথা শুনে পিয়াসের বুক চিরে দীর্ঘশ্বাস ব্যতীত আর কিছু বের হয়ে আসলো না। তার একমাত্র কারণ, আয়াস একসময় যার জন্য নিজের জীবন বিলিয়ে দিতেও দ্বিধাবোধ করত না, আজ সেই ব্যক্তি তার প্রতিদ্বন্দ্বীতে রূপান্তরিত হলো। এ খেলা মৃত্যুর খেলায় রূপান্তরিত হয়ে যাবে না তো? ঘড়ির কাঁটা 12টার ঘরে করা নাড়ছে। খানবাড়ি সম্পূর্ণ নিস্তেজ। আজ বাড়িতে হাতে গোনা কয়েকজন ছাড়া কেউ নেই। ইতি অদ্রি যে যার রুমে রয়েছে। আমিনা খান নিজের ঘরে ঘুমিয়েছিলেন। হঠাৎ তার দরজায় কেউ টোকা দেয়। আমিনা খানের ঘুম সবসময় হালকা হয়েই থাকে। অল্প আওয়াজেই ঘুম ভেঙে গেল তার। আমিনা খান ধীর পায়ে দরজার কাছে এগিয়ে গেলেন। দরজা খুলে আশেপাশে তাকাতে লাগলেন, কিন্তু কই, কোথাও তো কারো চিহ্ন নেই। আমিনা খান আবার দরজা আটকে শুয়ে পড়লেন, কিন্তু সেই আবার টোকার শব্দ পাওয়া গেল। আমিনা খান জোরে ডেকে উঠলেন, এই কে? কথা না বললে দরজা খুলবো না। আদ্রি, মজা নিচ্ছিস না তো? কয়েকবার দরজা ধাক্কাধাক্কির আওয়াজে তিনি বেজায় বিরক্ত হলেন। তিনি রেগে মেগে দরজা খুলে সামনে এগিয়ে গেলেন। তার ধারণা এই কাজ অদ্রি ছাড়া আর কারণ নয়। আমিনা খান অদ্রির ঘরের দিকে এগিয়ে যাচ্ছিলেন, কিন্তু এমন সময় তিনি তার কাঁধে কারো হাতে স্পর্শ পান। পেছন ফিরে তাকাতেই তিনি দেখলেন মুখে কালো রঙের কাপড় বেঁধে কেউ দাঁড়িয়ে। তিনি রেগে উঠলেন, এই কে তুই? চোর নাকি? বাবা গো, চোর এসেছে। দাদু ভাই, দেখে যাও, চোর এসেছে। অচেনা ব্যক্তিটি আমিনা খানের মুখটা চেপে ধরল। খানবাড়ির সিঁড়ি অনেকটা বিশাল আকৃতির আর উঁচু। সেখান থেকে পড়লে মৃত্যু অতি নিকটে চলে আসবে। অচেনা ব্যক্তিটি আমিনা খানের কানে ফিসফিস করে বলে উঠল, জাস্ট শাট ডাউন ইউর মাউথ বাস্টার্ড। আবার হাটকে আঘাত করা, ওকে কষ্ট দেওয়ার চিন্তা তুই করলি কি করে? আর ভেবেছিস আমি তোকে এমনি এমনি ছেড়ে দেব? কেন শুনিসনি, বাপ বাপকেও ছাড়ে না। আবার হাটকে কষ্ট দেওয়ার শাস্তি তো তোকে তোর মৃত্যু দিয়েই দেব। তোর রক্তে আনন্দ পাবো আমি। আরেকটা কারণ রয়েছে, অতিরিক্ত আয়াস আয়াস করিস কেন বড়ি? মরার দোরগোড়ায় এসেও আয়াস নামক শয়তানটাকে ভুলিস না। আমিনা খান কোনো মতো ছটফট করতে করতে মুখ থেকে হাতটা সরিয়ে দিলেন আর বলে উঠলেন, ওই শয়তান আদ্রি তোকে পাঠিয়েছে তাই না সব সম্পত্তি নিজের করতে? ও আমাকে মেরে ফেলতে চাইছে। কি চাই কি তোর? অচেনা ব্যক্তিটি অট্ট হাসি দিয়ে বলে উঠল, তোর মৃত্যু চাই বড়ি। জোর কমা, নয়তো গলা কেটে দেব। পিস পিস করে কুকুর দিয়ে খাইয়ে দেব তোর শরীরের মাংসগুলো। আবার হার্টের সম্পর্কে বাজে কথা বললে তোর জিভ টেনে ছিঁড়ে ফেলবো, বুঝেছিস? আমিনা খান বাঁচতে অচেনা ব্যক্তির সাথে জোর খাটাতে লাগলেন, কিন্তু সে জানে এরকম সুগঠনকারী ব্যক্তির সাথে সে কোনো দিনই পেরে উঠবে না। আগন্তুক আমিনা খানকে টানতে টানতে সিঁড়ির কাছে নিয়ে এলো আর তার গলা চেপে ধরে বলল, গুড বাই দাদিয়া, হ্যাপি জার্নি টু ইউর ফর গোয়িং টু হেল। নরকে যাওয়ার জন্য তোমার যাত্রা শুভ হোক। সে ধাক্কা দিয়ে আমিনা খানকে সিঁড়ির উপর থেকে নিচে ফেলে দিল। আমিনা খান শুধু আত্মচিৎকার দিয়ে সিঁড়ি দিয়ে গড়িয়ে পড়লেন। তার চিৎকার চারিপাশে ভয়ঙ্কর ধ্বনি সৃষ্টি করে তুলছে,
কিন্তু বাড়ি খালি দেখে সেই চিৎকার কারো কান পর্যন্ত পৌঁছালো না। অন্যদিকে অদ্রির মনে হতে লাগলো সে কোনো চিৎকার শুনতে পেয়েছে। একে তো আয়েশের জন্য তার ঘুম শেষ, এখন আবার রাতের বেলা চিৎকার। অদ্রি নিজের কোমর ছড়ানো চুলগুলো হাত দিয়ে বেঁধে নিতে নিতে দরজা খুলে বের হয়ে আসলো। সারা বাড়ি অন্ধকারে ঢেকে রয়েছে। সে সিঁড়ির কাছে এগিয়ে এসে নিচে নামতে লাগলো। অতি অন্ধকারে সিঁড়িগুলো পর্যন্ত দেখা যাচ্ছে না। অদ্রি হাতল ধরে নিচে নেমে আসলো, কিন্তু হঠাৎ কিছু একটা সাথে পা বেজে সে পড়ে যায়। অদ্রি পা ধরে নিচে বসে পড়ে। সাইড টেবিলের লাইটটা অন করে দেয় সে। মেঝেটা কেমন যেন পিচ্ছিল লাগছে তার কাছে। সে টেবিল লাইটের সামনে হাতটা এগিয়ে নিয়ে যায়। তার হাত রক্তে সম্পূর্ণ মাখামাখি হয়ে গিয়েছে। এত রক্ত দেখে সে আঁতকে উঠল। এই রক্তকার? আয়াসের নয়তো? অদ্রি তাড়াতাড়ি উঠে পড়ে। বাহিরে অনেক জোরে জোরে দমকা হাওয়া বইছে, তার সাথে কিছুক্ষণ পর পর বিদ্যুৎও চমকাচ্ছে। অদ্রি অস্থির হয়ে ফ্লোরের দিকে তাকাতে লাগলো। তখনই বিদ্যুৎ আবারও চমকে ওঠে। তার সাথে সাথে ভেসে উঠল আমিনা খানের রক্তে মাখা মুখখানা। অদ্রি হৃদয় বিতারক চিৎকার দিয়ে আমিনা খানকে আগলে ধরল। দাদিয়া, দাদিয়া, কথা বলো না দাদিয়া, দেখো না তোমার মুখ পুরি তোমায় ডাকছে। আমায় বকা দাও না দাদিয়া, কথা বলো একবার। আমিনা খান কোনো কথাই বললেন না। তার দৃষ্টি উপরে সিঁড়ির এক কোণার দিকে, যেখানে একটু আগেও কারো প্রতিবিম্ব ছিল, কিন্তু সে কালো প্রতিবিম্বটি অদ্রির চোখে পড়ল না। অদ্রি চিৎকার করতে থাকলে এক পর্যায়ে ইতি ঘর থেকে ছুটে বেরিয়ে আসে। ইতি রক্ত অনেক ভয় পায়। রক্ত দেখে সে চিৎকার দিয়ে জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়ে। অদ্রি কাকে সামলাবে বুঝতে পারছে না। মর্জিনাও ঘর থেকে বেরিয়ে আহাজারি শুরু করে দিল। আহাজারি শুনে অদ্রি তেতে উঠল। আহাজারি না করে দাদিয়াকে ধরে করে হসপিটালে নিয়ে যেতে হবে। মর্জিনা আর অদ্রি দুজনে মিলে আমিনা খানকে ধরে বাড়ির বাইরে নিয়ে আসলো। চারিদিকে ঝড় বাতাসের সাথে সাথে মুষলধারে বৃষ্টি পড়ছে। এই আবহাওয়ায় গাড়ি চালানো মানে মৃত্যুকে জড়িয়ে ধরা। মর্জিনা কাঁদতে কাঁদতে বলতে লাগলো, বড় আফা, কেমনে যাইবেন? এই ঝড়ে গাড়ি লইয়া বাহির হইলে রাস্তায় বিপদ হইতে পারে, কি করবেন এখন? অদ্রি গাড়ির পেছনের সিটে আমিনা খানকে শুইয়ে দিতে দিতেই বলল, যা কিছু হয়ে যাক, দাদিয়ার কিছুই আমি হতে দিব না। লাগলে মাঝ রাস্তায় দুজনে মরে পড়ে থাকবো, তাও হাল ছাড়বো না। ইতির জ্ঞান ফিরে সে দৌড়ে বাইরে চলে আসলো। সেও কান্না করতে করতে জেদ হলো সেও যাবে। অদ্রি মানা করে দিয়েছে তাকে না যেতে, কিন্তু ইতি কাঁদতে কাঁদতে অদ্রির হাতখানা জড়িয়ে ধরল। প্লিজ অদ্রি, আমাকে নিয়ে যা। দাদিয়াকে আমিও একা ছাড়তে পারবো না। বিশ্বাস কর, রক্ত দেখলে একটুও ভয় পাবো না। প্লিজ অদ্রি, নিয়ে যা। বোনের এত জোরাজোরি কথায় অদ্রি আর না করতে পারল না। তাছাড়া এখন সময় নষ্ট করা বোকামি। অদ্রি ইতিকে পেছনে বসিয়ে গাড়ি চালাতে শুরু করলো। বাসায় পড়ে থাকা স্কার্ট, টপস আর ওড়না পরে রয়েছে সে। অদ্রি গাড়ির স্পিড বাড়িয়ে ছুটে চলেছে। যে কোনো মূল্যে হোক আমিনা খানকে তার বাঁচাতেই হবে। বাহিরে দমকা হাওয়ায় গাড়ি সামনের দিকে ঠিকমতো এগোচ্ছে না। অদ্রি গাড়ির স্টিয়ারিং এ দক্ষ হাতে চালিয়ে যাচ্ছে। হঠাৎ কোথা থেকে গাড়ির সামনে বড় একটি গাছের ডাল ভেঙে পড়ে। গাছের ডালের জন্য গাছ ভেঙে সামনে চলে এসেছে, আর অদ্রি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে অন্য গাছের সঙ্গে ধাক্কা লেগে যায়। হর্নের শব্দ কখন থেকে বাজছে। অদ্রি মাথা তুলে তাকায়, দেখে ইতি তার কাঁধ ধাক্কা দিয়ে অনেকক্ষণ ধরে ডাকছে, আর তার মাথাটা পড়ে রয়েছে স্টিয়ারিং এর উপরে। ইতি কাঁদতে কাঁদতে বলতে লাগলো, অদ্রি, ঠিক আছিস তুই? কথা বল না বোন। অদ্রি ইতিকে শান্ত করে বলল, ঠিক আছে আমি, তুই দেখ তো দাদিয়া ঠিক আছে কিনা, নিঃশ্বাস পড়ছে। ইতি ভয়ে ভয়ে আমিনা খানের নাকের কাছে হাত এগিয়ে নিয়ে গেল। হাত রেখে বলে উঠল, আছে, এখনো দম আছে অদ্রির, কিন্তু খুব অল্প। কি করবি এখন? অদ্রি বৃষ্টির মধ্যে বেরিয়ে গাছের ডালগুলো সরিয়ে আবারও গাড়ি চালাতে শুরু করলো। এতক্ষণ পর অদ্রি লক্ষ্য করলো তার কপাল বেয়ে রক্তের ধারা গড়িয়ে পড়ছে। তার সাথে গাড়ির সামনের কাজ তার পায়ে বিঁধে যাচ্ছে, তাই অবস্থা হয়ে গিয়েছে। এরপরেও সে গাড়ি চালানো বন্ধ করলো না। সে নিজ মনে বিড়বিড় করে বলে উঠল, তুমি চিন্তা করো না দাদিয়া, অদ্রি থাকতে তোমার কিছুই হবে না। আমি অদ্রি যে পরিবারবিহীন শূন্য, তোমরা পরিবারের মানুষ যে আমার জীবন। দেখো তুমি ঠিক সুস্থ হয়ে যাবে দাদিয়া, এরপর আবারও একসাথে ঝগড়া করবো আমরা, কেমন? ইতি কেঁদে কেঁদে তার অনুভূতি জাহির করতে পারলেও অদ্রি কাঁদল না। পাথরের মনকে কি সকল অনুভূতি ছিন্ন বিচ্ছিন্ন করে দিতে পারে? তার বাচ্চা, তোরা থাকতে আমার হার্ট ওই বুড়িকে নিয়ে বের হলো কিভাবে? এখন যদি আমার হার্টের কিছু হয় তাহলে তোদের কলিজা ছিঁড়ে কুকুরকে খাওয়াবো। কথা বলছিস না কেন, জানোয়ারের দল? তোদের কি শুধু শুধু মুখ দেখে এতগুলো টাকা দেই?
ফোনের অপর পাশ থেকে একজন ব্যক্তি আঁতকে উঠে বলল, ক্ষমা করে দিন বস, আমরা জানতাম না ম্যাডাম ওই বুড়িকে নিয়ে বাড়িতে যাবে। আবার হার্টের কিছু হলে তোদের এখানেই পুঁতে দেব। এখনই ওকে খুঁজে বের করার ব্যবস্থা কর। বাইরে কতটা ঝড় হচ্ছে দেখেছিস? ওই বুড়িকে রাস্তায় শেষ করে দিয়ে আয়। সারা ঘর যেন থমকে রইল। অপর পাশের ব্যক্তিটিও ঢোক গিলিয়ে চুপচাপ কলটা রেখে দিল। সে জানে অদ্রির কিছু হলে তাকে তার বস আর বাঁচিয়ে রাখবে না। চারিদিকে এত কিছুর মাঝেও আয়াসের কানে কোনো খবরই গেল না। সে জানতে পারল না মৃত্যুর খেলা শুরু হয়ে গিয়েছে। গা ছমছম করা ঝড় আবহাওয়ায় বহু বাধা অতিক্রম করে হসপিটালের সামনে এসে পৌঁছালো অদ্রির গাড়ি। অদ্রি দ্রুত গাড়ি থেকে নেমে হাসপাতালের ভেতরে প্রবেশ করে। চিৎকার করে ডাক্তারদের ডাকতে থাকে। অদ্রিকে চিৎকার করতে দেখে ওয়ার্ড বয় ব্যস্ত পায়ে এগিয়ে এসে জিজ্ঞেস করলো, আপনি এত রাতে হাসপাতালে এসে চিৎকার করছেন কেন? অদ্রি ওয়ার্ড বয়ের কাছে এগিয়ে গিয়ে অস্থির কণ্ঠে বলে উঠল, প্লিজ ভাইয়া আমায় হেল্প করুন। আমার দাদিয়া সিঁড়ি থেকে নিচে পড়ে গেছে, শ্বাসও ঠিক মতো পড়ছে না। এক্ষুনি আপনি ডক্টরদের ডেকে নিয়ে আসুন। ওয়ার্ড বয় পকেট থেকে ফোন বের করে আরও একজন ওয়ার্ড বয়কে দ্রুত নিচের ফ্লোরে আসতে বলল। অপর ওয়ার্ড বয়টি চলে আসলে অদ্রি তাদের নিয়ে বাহিরে বের হয়ে যায়। এখনো ঝড়ের তোড় কমেনি। ঝড় তার তাণ্ডব প্রকৃতির মধ্যে প্রকাশ করে দিচ্ছে। স্ট্রেচারে করে আমিনা খানকে নিয়ে অপারেশন থিয়েটারে প্রবেশ করানো হলো। ডাক্তাররাও ওটিতে ব্যস্ত পায়ে ঢুকে পড়লেন। ইতি অদ্রি ওটির সামনে চেয়ারে বসে রয়েছে। অদ্রির কেন যেন এই মুহূর্তে সকল কিছু শূন্য শূন্য মনে হচ্ছে। কি যেন নেই তার কাছে। পরক্ষণে বুঝে গেল ছায়ার হাতটায় যে নেই এখন। মায়ার বন্ধন ছুটে যাচ্ছে যে। আমিনা খানের রাগের কথায়ও যে অদ্রি নিজের ভালোবাসাটা খুঁজে নিত। এক বুক হতাশাকে দূরে ঠেলে দিল সে। এখন আয়াস তার বিপদের সঙ্গী হয়ে উঠতে পারে। আমিনা খান যতটা আয়াসকে ভালোবাসেন ঠিক ততটা আয়াসও তার দাদিয়াকে ভালোবাসে। ইতিকে বসিয়ে অদ্রি রিসেপশনিস্টের কাছে চলে আসলো। সেখানে এসে দাঁড়িয়ে রিসেপশনিস্ট তাকে উদ্দেশ্য করে বলে উঠল, ম্যাম, আপনি কি টাকাটা এখনই জমা করবেন? অদ্রি সে ভদ্রমহিলার দিকে তাকিয়ে বলে উঠল, আসলে বাড়ি থেকে এতটা তাড়াহুড়ো করে বের হয়েছি যে সাথে করে কোনো টাকাও নিয়ে আসিনি। আমি সকাল হলেই সব টাকা দিয়ে দেব। রিসেপশনিস্ট তার সামনে থাকা টেলিফোন থেকে কাকে যেন একটা কল করলেন। কল কাটতেই তিনি বললেন, ম্যাম, আসলে আপনি টাকাটা জমা না দিলে রোগীর মূল ট্রিটমেন্ট শুরু করা হবে না। অদ্রি কপালে ভাঁজ ফেলে বলে উঠল, আর ইউ ম্যাড? আপনি জানেন আপনি কার সামনে দাঁড়িয়ে কথা বলছেন? ট্রিটমেন্ট হবে না মানে? আমার দাদি আর কিছু হলে হসপিটালে আগুন জ্বালিয়ে দেবো। আমি বলেছি না সকাল হলেই দিয়ে দেব। আপনাদের কাছে রোগী আগে নাকি টাকা? ভদ্রমহিলা খুবই শান্ত কণ্ঠে বলে উঠলেন, আসলে ম্যাম, আপনি রাগ করলেই তো সকল কিছু সমাধান হয়ে যাবে না। হসপিটালের একটা নিয়ম নীতি বলেও কিছু একটা রয়েছে। আর আমার উপরে রাগ ছেড়ে আপনার রাগ কমলেও কাজের কাজ কিছুই হবে না। কারণ আমি সামান্য একজন কর্মচারী মাত্র। অনেকে চিকিৎসার পর টাকা না দিয়ে পালিয়ে যায়, তখন রোগীকে তো আমরা আর মেরে ফেলতে পারি না। আবার অসুস্থ ব্যক্তির গলায় পাড়া দিয়ে টাকাও আদায় করতে পারি না। তাই আত্মীয়রা টাকা জমা দিলেই মূল অপারেশন শুরু করা হয়। আর আপনার পেশেন্টের অবস্থাও অনেক খারাপ। তাই আমি বলি কি, আপনি আমাদের উপরের কমিটির সাথে কথা বলুন। অদ্রি খুবই মনোযোগ দিয়ে ভদ্রমহিলার কথাগুলো শুনল। তার মাথা এখন ঘুরছে। একে তো এত ঝড়ের মধ্যে সে তার দাদিয়াকে এখানে নিয়ে এসেছে, এখন আবার অন্য কোনো ভালো হাসপাতালে নিয়ে যেতে যেতে তার বড় কোনো বিপদ না হয়ে যায়। অদ্রি কমিটির সদস্যের কাছে সব কথা খুলে বললেও তিনি মানা করে দেয়। এক পর্যায়ে অদ্রি তার গলায় থাকা স্বর্ণের চেনটা খুলে কমিটির সদস্যকে দিয়ে দেয়, যে চেনের সামনে ডায়মন্ডের কাজ করা। অদ্রির 18 বছরের জন্মদিনে সেটা তার বাবা তাকে উপহার দিয়েছিল। কমিটির লোকের তো শুধু টাকা পাওয়া দিয়ে হলো কথা, সেটা যে পদ্ধতিতেই দেওয়া হোক না কেন। অদ্রি বিলের পেপার নিয়ে ইতির পাশে বসে পড়ল। এতক্ষণ কান্নাকাটি করার ফলে চোখের অশ্রুকণাও শুকিয়ে গেছে। ইতি অদ্রির দিকে তাকিয়ে মলিন মুখে বলে উঠল, দাদি আবার ঠিক হয়ে যাবে তো? অদ্রিও অস্থির আর দুশ্চিন্তার মধ্যে পড়ে রয়েছে, কিন্তু এখন ইতির সামনে দুর্বল হলে চলবে না। অদ্রি নিজের নরম দু হাত দ্বারা ইতির গাল দখল করে বলে উঠল, তুই চিন্তা করিস না পাগলি, দাদিয়া আবার ঠিক হয়ে বাড়ি ফিরে যাবে। তারপর আমাকে দেখেই বলে উঠবে, কেন রে মুখ পুরি, সবার মরণ হয় কিন্তু তোর হয় না কেন রে? বাড়ির মানুষের এত আদিক্ষেতা দেখলে আর বাঁচি না। ইতি নির্বাক।
আসলে এটাই বাস্তব। আমিনা খান কখনোই অজিকে ভালোবাসেননি, কিন্তু এত কিছুর পরও তার জীবনটা সেই মেয়ে বাঁচাতে চাইছে। ইতি অজির হাত ধরে বলে উঠল। আয়াস ভাইকে বলেছিস বা বড় মামাকে? অজি অন্যদিকে দৃষ্টি নিবদ্ধ করে বলে উঠল। এখনো বলিনি, কিভাবে সব বলবো তাই বুঝতে পারছি না। এই মুহূর্তে যে তাদের অনেক দরকার, তুই খবর দিয়ে দে, নয়তো পরে কোনো সমস্যা হলে। অজি ইতির কাছ থেকে উঠে পড়ল, এগিয়ে গেল রিসেপশনিস্টের দিকে। অজি তার ফোনটা বাড়িতে রেখে চলে এসছে, কিন্তু আয়েশের নাম্বার বেশ কয়েকবার দেখার দরুন তা অজির মুখস্থ হয়ে গিয়েছে। অজি রিসেপশনিস্টের কাছে এগিয়ে এসে বলল, আমি কি ল্যান্ডলাইন থেকে কল করতে পারি? আসলে খুব আর্জেন্ট। রিসেপশনিস্ট অজিকে কল করার পারমিশন দিতে সে ফোনটা নিয়ে আয়েশের নাম্বার ডায়াল করলো। কয়েকবার রিং হলো, কিন্তু কেউই কলটা ধরলো না। এখন সে বেজায় বিরক্ত হয়ে কল কেটে আবার চলে আসলো ওটির সামনে। অনেকটা সময় পার হয়ে গেলে একজন নার্স তাড়াহুড়ো করে বের হয়ে বলে উঠল, পেশেন্টের বাড়ির লোক কোথায়? অজি এগিয়ে গেলে নার্স বলে ওঠে, এক্ষুনি 2 ব্যাগ বি পজিটিভ রক্ত লাগবে, আমাদের স্টকে নেই, আর এখন কোনো ডোনারও পাওয়া যাবে না, যদিও রক্তের গ্রুপটা খুবই কমন। ইতি প্যানিক করে বলে উঠল, এখন আমরা রক্ত কোথা থেকে জোগাড় করবো? তাছাড়া আমার তো ও পজিটিভ। অদ্রি নার্সের দিকে তাকিয়ে বলে উঠল, আমি দিব রক্ত, আমারও পজিটিভ। আমার রক্ত নেওয়া যাবে তো? তাহলে আমার শরীরের সব রক্ত নিয়ে নিন, তাও আমার দাদিয়াকে সুস্থ করে তুলুন। নার্স অদ্রিকে নিয়ে দ্রুত অন্য একটি কেবিনে চলে গেল, আর ইতি এখনো সেখানে ঠায় দাঁড়িয়ে। নার্স যেখানে মেয়েদের কাছ থেকে 1 ব্যাগের বেশি রক্ত নেয় না, সেখানে আজ বাধ্য হয়ে অদ্রির কাছ থেকে 2 ব্যাগ রক্ত নিয়ে গেলেন। অদ্রি রক্ত দিয়ে কেবিনের বাহিরে চলে আসলো। কেমন যেন সকল কিছু ঘুরছে, দুনিয়া চারদিকে ঢুলছে বলে তার মনে হচ্ছে। ইতি অদ্রিকে ধরে চেয়ারে বসিয়ে দিল আর বলে উঠল, তুই এখানে বস অদ্রি, আমি এক্ষুনি গিয়ে তোর জন্য কিছু খাবার নিয়ে আসছি। অদ্রি মানা করলো না। এখন সে ঠিক না থাকলে সকল কিছু সামলাবে কে? বাড়ির বড়রাও এখন কাছে নেই। তাছাড়া ইতি খুবই নরম মনের মেয়ে, ও কখনোই এত কিছু সামলাতে পারবে না। ডাক্তার ওটি থেকে বেরিয়ে আসলে অদ্রি উঠে দাঁড়ায়। তাকে দেখে ডাক্তার বলে উঠলেন, আপনি এখানে বসুন। এমনিতেই 2 ব্যাগ রক্ত দিয়েছেন, আপনার শরীর এখন অনেক দুর্বল, তাছাড়া আপনার মাথায় আঘাতও লেগেছে। শুধু কি পরিবারের লোকের কথা চিন্তা করলে হবে? নিজের সেফটি সবার আগে। আমি নার্সকে পাঠিয়ে দিচ্ছি, সে আপনার ড্রেসিং করিয়ে মেডিসিন দিয়ে দিবে। অদ্রি বড় বড় নিঃশ্বাস ফেলছে। ডাক্তার তার দাদিয়ার কথা এড়িয়ে যাচ্ছেন কেন? দাদিয়া ঠিক আছে তো? অদ্রি লম্বা একটি শ্বাস বুকের মধ্যে নিয়ে জিজ্ঞেস করলো, ডক্টর, আমার দাদিয়া? ডাক্তার মুচকি হেসে বলে উঠলেন, শি ইজ অ্যাবসলিউটলি ফাইন, ডোন্ট ওয়ারি। ডাক্তারের কথা শোনার সাথে সাথে অদ্রির বুক থেকে যেন পাথর নেমে গেল। সে অথরে তৃপ্তিময় হাসি রেখে বলে উঠল, আমি কি কথা বলতে পারি তার সাথে? ডাক্তার দুদিকে মাথা নেড়ে বলে উঠলেন, না না, সেটা এখন কোনো মতেই সম্ভব নয়। এখন ওর অবস্থা আউট অফ ডেঞ্জার, বাট তিনি 3 মাস ঠিকমতো কথা বলতে পারবেন না। তিনি এখন বড় ধরনের ট্রমার মধ্যে আছেন। আশা করি রেগুলার ট্রিটমেন্ট নিতে থাকলে তিনি খুব দ্রুত হাঁটার সাথে সাথে কথা বলতে পারবেন। অদ্রি মনটা খারাপ হয়ে গেলেও সে খুশি। অবশেষে সে তার দাদিয়াকে বাঁচাতে পেরেছে। এখন পরিবারের সকলকে খবরটা দেওয়ার পালা। অদ্রি রিসেপশনের দিকে এগিয়ে আসার সময় একজন অচেনা ব্যক্তির সাথে ধাক্কা খেয়ে পড়ে যেতে নেয়, কারণ তার শরীর এখন অনেকটাই দুর্বল। কিন্তু সে অচেনা ব্যক্তি তাকে ধরে ফেলে আর বলে ওঠে, সরি ম্যাম। অদ্রি সরি বলার কথা থাকলেও লোকটি সরি বলে চলে গেল। সব ঠিক থাকলেও অদ্রির কাছে লোকটিকে কেমন যেন অন্যরকম লাগতে শুরু করলো। হাসপাতালে মাস্ক অ্যালাউ হলেও এভাবে সম্পূর্ণ নিজেকে গোপন করা কৌতূহলজনিত বিষয়। তাছাড়া এই ভোরবেলায় একজন ব্যক্তির এভাবে লুকিয়ে হাসপাতালে ঢোকাও বেশ সন্দেহজনক। অদ্রি লোকটার পিছু করতে নিলে একজন নার্স অদ্রির হাত ধরে ফেলে। অদ্রি নার্সের দিকে তাকালে সে বলে ওঠে, এ কি, আপনি এখনো ড্রেসিং করেননি? পরে তো ইনফেকশন হয়ে যাবে। অদ্রির এক হাত ধরে নার্স অন্যদিকে নিয়ে যাচ্ছে। অদ্রি পিছু ফিরে তাকালো, কিন্তু ততক্ষণে অচেনা ব্যক্তিটির অবয়ব উধাও হয়ে গিয়েছে। নার্স অতি যত্নে অদ্রির মাথা ড্রেসিং করিয়ে দিয়েছে। ড্রেসিং করা শেষে নার্স ইনজেকশন বের করলে অদ্রি বলে উঠল, ইনজেকশন দেওয়ার মতো এত বড় কোনো ক্ষত আমার হয়ে যায়নি। নার্স ঠোঁটে হাসি ঝুলিয়ে বলে উঠল, না করলে তো হবে না, ক্ষত ছোট হলেও সেটা ক্ষত তো।
অদ্রির কেমন যেন সকল কিছু সন্দেহ লাগছে। সে নার্সের হাত সরিয়ে দিয়ে বলে উঠল, কে তুমি, কি চাও? ইনজেকশন, কোনো ভ্যাকসিন নেই। সেটা খুব ভালো করেই বুঝতে পারছি। কি উদ্দেশ্যে এসেছো? নার্সটি এবার অদ্রির ওপরে ঝাঁপিয়ে পড়ল। এমনিতে অদ্রির শরীর দুর্বল, তার উপরে আজ এতটা ধকল বয়ে গেছে তার উপর দিয়ে। তা অদ্রি নিজের সর্বশক্তি দিয়ে নার্সটিকে ধাক্কা মেরে নিচে ফেলে দিয়েছে। সেই সাথে নার্সের হাতে থাকা ইনজেকশন নার্সের পায়ে পুশ করে দিল। ধীরে ধীরে নিস্তেজ হয়ে যায় নার্সটি। অদ্রি টলমলে পায়ে বেরিয়ে আসে রুম থেকে। বড় একটা চক্রান্ত তার পেছনে ছক কেটে দেওয়া হয়েছে। কারা করছে এসব? অদ্রি ধীর পায়ে এগিয়ে আসলো আমিনা খানের কেবিনের সামনে। ভেতরে প্রবেশ করতেই দেখলো সেই সন্দেহজনক ব্যক্তি আমিনা খানের অক্সিজেন মাস্কটা খুলে দিয়েছে, আর তার সাথে স্যালাইনের মধ্যে একটা ইনজেকশন পুশ করে দিচ্ছে। অদ্রির চোখ রক্তিম বর্ণ ধারণ করলো নিমেষেই। সে ক্রোধিত হয়ে এগিয়ে গেল মুখ ঢাকা ব্যক্তির দিকে। অদ্রি লোকটিকে নিজের মতো আঘাত করলেও ব্যক্তিটি পাল্টা আঘাত করল না। অদ্রিকে ধাক্কা দিয়ে বেরিয়ে গেল। শরীর দুর্বল হওয়ায় অদ্রিও পিছু নিতে পারল না। সে আতঙ্কিত হয়ে আমিনা খানের হাতে লাগানো স্যালাইনের পাইপ খুলে দিল। অক্সিজেন মাস্কটা পরিয়ে সে চিৎকার করে ডাক্তারদের ডাকতে শুরু করলো, কিন্তু সেটা বোধহয় বেশিক্ষণ স্থায়ী হলো না। হাইপারটেনশনের ফলে অচেতন হয়ে পড়ল সে, কিন্তু মাটিতে পড়ে যাওয়ার আগে একজোড়া যত্নশীল হাত তাকে আগলে ধরল। অদ্রির অচেতন হতে দেরি, কিন্তু অপর পাশের ব্যক্তির অস্থির হতে দেরি হলো না। ডাক্তাররা আমিনা খানের কেবিন বদলে দিলেন। সবাই তাকে নিয়েই ব্যস্ত। অন্যদিকে কারোর উড়োর উপর মাথা রেখে অদ্রি পড়ে রয়েছে, আর সেই ব্যক্তিটি দু চোখ ভরে তার জানকে দেখছে। এমন সময় কেবিনে পিয়াস প্রবেশ করে বলে উঠল, স্যার, সিসিটিভি ফুটেজে কিছুই পাওয়া যায়নি। বোধহয় এটা আগে থেকে পরিকল্পনা করা হয়েছে। তাহলে জানবো কিভাবে কে করলো এইসব? আয়াস পরম আদরে অদ্রির মাথায় হাত বুলিয়ে তার স্নিগ্ধ মুখখানার দিকে তাকিয়ে বলে উঠল, যে করুক না কেন, তাকে ভয়ঙ্কর মৃত্যু না দিয়ে যে আমি ক্ষান্ত হব না পিয়াস। আমার অদ্রি আর দাদির এই পরিস্থিতির জন্য যে দায়ী, তাকে নিজের হাতে মারবো আমি। I will kill that bastard. পিয়াস একবার অদ্রির দিকে তাকালো, পরক্ষণেই বলে উঠল, কিন্তু স্যার, একটা কথা মানতেই হবে। ম্যাম অত্যন্ত সাহসী একজন মেয়ে। নয়তো এত কিছু কেউ কি একা করতে পারে? আয়াস শুধু নিষ্পলক দৃষ্টিতে তাকিয়ে রইল। পিয়াস আর বিরক্ত না করে তাদের একা ছেড়ে দিল। পিয়াস যেতে আয়াস অদ্রিকে নিজ বুকের সাথে জড়িয়ে ধরল। তার কপালে ভালোবাসার স্পর্শ দিয়ে বলে উঠল, বিশ্বাস করো বেবি ডল, যদি একবার আন্দাজ করতে পারতাম আমি বিহীন তোমার এত বড় ক্ষতি হয়ে যাবে, তাহলে কখনোই তোমাকে খানবাড়িতে একা রেখে যেতাম না। তুমি জানো, সারা রাত আমি ঘুমাইনি। তোমাকে না দেখে ঘুমাই কি করে? তাই তো ঝড়ের মধ্যে গাড়ি ছুটিয়ে ফিরে গিয়েছিলাম খানবাড়িতে। ঘর ভর্তি রক্ত, আর তোমাকে না পেয়ে পাগল হয়ে গিয়েছিলাম। তুমি বিহীন আমি যে নিঃস্ব। আমার পাগলিটা সাহসী, সেটা আমি জানি। সাহসী বললে ভুল হবে। তুমি আমার দুঃসাহসী শেহজাদে। অদ্রি নড়ে চড়ে উঠলে আয়াস তাকে বেডে শুইয়ে দেয়, আর অদ্রির হাত নিজের দু হাত দ্বারা আঁকড়ে ধরে বলে ওঠে, এরপর তোমার গায়ে হাত দেওয়ার আগে সে ব্যক্তিকে চরম মাসুল গুনতে হবে। কার সম্পত্তিতে হাত দিয়েছে সেটা ওদের মৃত্যু দিয়ে বুঝিয়ে দিতে হবে। তুমি শুধু আমার হয়ে থেকো, আমি তোমাকে দু হাতে আঁকলে রাখবো অদ্রি। এত কিছুর পরেও কেন তোমাকে ঘৃণা করতে পারি না? কেন বলো তো? এটা কি ভালোবাসা নাকি আসক্তি? আয়াস নিজ মনে কথাগুলো বলে অদ্রির কেবিন থেকে বেরিয়ে আসলো। বাহিরে ইতি দাঁড়িয়েছিল। আয়াস নিজের এলোমেলো শার্টের হাতা ভাঁজ করে ইতির দিকে এগিয়ে আসলো। ইতির সম্মুখে দাঁড়াতে ইতি বলে উঠল, ভাইয়া, আপনি কি করে জানলেন যে আমরা এখানে আছি? আয়াস ইতির দিকে তাকিয়ে বলল, অদ্রি হসপিটালে ল্যান্ডলাইন থেকে কল করেছিল আমায়। তখন আমি ড্রাইভ করেছিলাম, তাই খেয়াল করিনি। পরে যখন মর্জিনা বলল তোমার দাদিয়াকে নিয়ে বের হয়েছ, তখন পিয়াসকে কল করার সময় নাম্বারটা দেখতে পাই। পরে কল করে রিসেপশনিস্টের থেকে সকল কিছু জানতে পারি। ইতি নিচের দিকে তাকিয়ে শুধু চোখের পানি ফেলছে। একদিকে তার দাদিয়া মৃত্যুর সাথে লড়াই করছে, অন্যদিকে তার বোনটা অসুস্থ হয়ে পড়েছে, অথচ সে কিছুই করতে পারছে না। সে নিজেকে একজন দুর্বল মেয়ে মনে করে লজ্জিত হয়ে পড়ছে। আয়াস ইতির কাঁধে হাত রেখে মুচকি হেসে বলে উঠল, চিন্তা করো না বোন, তেজরানি যে একাই 100, তাকে দমাবে এমন কেউ এখনো দুনিয়াতে এসে পৌঁছায়নি। শুধু একজন ব্যতীত। তুমি ওদের দেখে রাখো, আমি বাকিটা দেখে নিচ্ছি। চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। ইতি আয়াসের কথা শুনে কিছুটা হলেও নিশ্চিন্ত হয়েছে। ইতি অদ্রির কাছে যেতে সেখানে পিয়াস চলে আসে। সে মুখটা কাচুমাচু করে বলে ওঠে,
স্যার, রিসেপশনিস্ট জানিয়েছে আপনার দাদিয়ার ট্রিটমেন্টের জন্য যাবতীয় সকল টাকা পরিশোধ করা হয়ে গেছে, কিন্তু সমস্যা হয়েছে আসলে আয়াস কপালে ভাঁজ ফেলে ধমকে উঠল। এসব মানে মানে না করে মূল কথাটা বলে ফেলো। পিয়াস ঢোক গিলে বলে উঠল। আসলে স্যার, রিসেপশনিস্ট বলল যে ম্যাডামের কাছ কোনো টাকা বা ফোন ছিল না। টাকা না দেওয়ার জন্য আপনার দাদিয়ার ট্রিটমেন্ট বন্ধ করে রাখা হয়েছিল। এরপর ম্যাডাম হসপিটালের কমিটির কাছে গিয়ে কিভাবে মানিয়েছে তা তিনি বলতে পারছেন না, কিন্তু এটা বললেন যে ম্যাডাম যখন হসপিটালের কমিটির সভাপতির সাথে কথা বলে বের হয়েছিলেন তখন ওনার চোখ অশ্রুতে ভিজেছিল। তিনি ধারণা করেছেন যে ম্যাডামের সাথে কিছু খারাপ। পিয়াসের কথা শেষ হওয়ার আগে আয়াস রক্তিম চোখে তাকিয়ে দাঁত কিরমির করে বলে উঠল। মুখ সামনে কথা বলো পিয়াস। ও কোনো সাধারণ মেয়ে নয়, ও হচ্ছে আরুণিকা খান অত্রি। ও নিজেকে আত্মরক্ষা নিজে করতে জানে, আর এর পরেও যদি এমন কিছু হয়ে থাকে তাহলে ওই হারামের বাচ্চার শরীরে খণ্ড খণ্ড করে ফেলবো আমি। বিকজ অত্রি ইজ অনলি মাই প্রপার্টি অ্যান্ড মাই রেসপন্সিবিলিটি, ইউ নো। আয়াস বড় বড় কদম ফেলে কমিটির রুমে প্রবেশ করলো। রুমে ঢুকে চেয়ারে বসে থাকা ভদ্রলোককে দেখে নিল সে। পরিপূর্ণ পুরুষ একজন সে। এবার আয়াসের মাথা আরো গরম হয়ে গেল। সে টেবিলের ওপর থেকে সার্জিক্যাল নাইফ উঠিয়ে লোকটির দিকে এগিয়ে গেল আর বলে উঠল। বল ইডিয়েট, কি করেছিস আমার অত্রির সাথে? ওর চোখে পানি কেন ছিল বল, স্পিক আউট রাইট নাও। লোকটির গলা বরাবর সার্জিক্যাল নাইফ ধরে রেখেছে আয়াস। লোকটি ঢোক গিলে বলে উঠল। আসলে স্যার মেয়েটা। আয়াস চিৎকার করে বলে উঠল। ম্যাডাম বল ইডিয়েট। লোকটি ঢোক গিলে বলে উঠল। আসলে ম্যাডামের কাছে টাকা না থাকায় চিকিৎসা শুরু করতে পারছিলেন না। এইদিকে টাকা জমা না দিলে অপারেশন শুরু হবে না, তাই তিনি আমাকে ওনার সমস্যার কথা বলতে এসেছিলেন। কিন্তু হাসপাতালের একটা রুলস রয়েছে, তাই আমি তাকে মানা করে দিই। পরে তিনি নিজের একটা স্বর্ণের হার আমাকে দিয়ে দেন, তারপরেও যেন চিকিৎসাটা হয়। শেষমেশ আমি তার কথা মেনে নিয়ে অনুমতিপত্র দিয়ে দিই। এই বেশি কিছু করিনি, বিশ্বাস করুন। আয়াস নাইফটা ফেলে দিয়ে লোকটার কলার চেপে ধরে দাঁত কিরমির করে বলল। পেশেন্ট আগে নাকি টাকা? তোদের হসপিটাল খোলার অনুমতি কে দিয়েছে? টাকার বদলে হার নেওয়া হয়েছে কেন? আমি কি মরে গেছিলাম? সকাল পর্যন্ত অপেক্ষা করা যায়নি? লোকটি ঘামতে শুরু করলে আয়াস তাকে ছেড়ে দেয়। আয়াসের চোখ হয়ে উঠেছে রক্তের মতো লাল। তার প্রতিটি গর্জন হসপিটালের করিডর পর্যন্ত নাড়িয়ে দিয়েছে। আয়াস তেজ কণ্ঠে আবারও হুঙ্কার দিয়ে বলে ওঠে। কোথায় সে হার? লোকটি ব্যস্ত হাতে হারটা আয়াসের হাতে দিয়ে দৌড়ে রুম থেকে বেরিয়ে গেল। আয়াস হারটা হাতে ধরে উল্টে পাল্টে দেখে বলে উঠল। এটা তো সেই হার যেটা আমি। আয়াসের ভাবনা শেষ হলো পিয়াসের ডাকে। পিয়াস দরজার সামনে দাঁড়িয়ে বলে উঠল। স্যার, ম্যামের জ্ঞান ফিরেছে। আয়াস হারটা হাতে নিয়ে বেরিয়ে গেল। অদ্রির কেবিনে প্রবেশ করলো সে। অদ্রি এখন আয়াসের দিকেই তাকিয়ে রয়েছে। আয়াস অন্যদিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ছেড়ে অদ্রির দিকে এগিয়ে গেল। তার হাতে থাকা হারটা নিজ হাতে পরিয়ে দিতে দিতেই বলে উঠল। নিজের মূল্যবান জিনিস কখনোই কাউকে দিয়ে দিতে হয় না, কারণ সেটা শুধু একটা জিনিস নয়, সেটা কারোর ভালোবাসার চিহ্ন হতে পারে। অদ্রি হারটা হাতে ধরে বলে উঠল। নেকলেসটা এখানে তাহলে টাকা? আয়াস দু পকেটে হাত গুজে বলে উঠল। আমার অ্যাকাউন্ট থেকে সকল টাকা পরিশোধ করে দিয়েছে, এখন নিজের যত্ন নিন, বাকিটা সামলানোর জন্য আমি রয়েছে। আয়াস কথাটা বলেই কেবিন থেকে বেরিয়ে গেল। অদ্রি এক দৃষ্টিতে তাকিয়ে আছে কেবিনের দরজার দিকে। আয়াসের হাতে জলজল করছিল সাদা ব্যান্ডেজ। সে কি অনেকটা আঘাত দিয়ে ফেলেছে তাকে? এত আঘাতকে উপেক্ষা করেও আয়াস কেন এখনো তার কথায় ভাবছে? লোকটা অদ্ভুত, অনেকটা বেড়া জলের মতো দেখা যায়, কিন্তু সঠিক জিনিসটা বোঝা যায় না। সত্যি সে প্রচুর অদ্ভুত। মায়া হচ্ছে এক অদৃশ্য বন্ধন। সবাই সেটার গুরুত্ব দিতে কখনোই জানে না বা বুঝতে পারে না, কিন্তু এই মায়া একপাক্ষিকভাবে হৃদয়কে ছিন্ন বিচ্ছিন্ন করে তোলে। আয়াসের এই একপাক্ষিক মায়ার নামকে সহজেই আখ্যায়িত করে বলা যায় আসক্তি। আয়াস তার অদ্রিকে দুহাত দিয়ে আগলে রাখতে চাইছে, কিন্তু অদ্রি সে মায়ের বন্ধনকে সবসময় অবজ্ঞা করেই গিয়েছে। ইতিমধ্যে আয়াস ফোন করে খানবাড়ির সকলকে সকল ঘটনা খুলে বলে দিয়েছে। আনফ খান এক মুহূর্ত দেরি না করে বেরিয়ে পড়েছেন ঢাকার উদ্দেশ্যে। তিনি ব্যতীত একদিনে যে এত কিছু হয়ে যেতে পারে তিনি কখনোই তা আশা করেননি।
অপরদিকে অদ্রির পাশে ছায়ার মতো বসে আছে ইতি। অদ্রি বোনের মাথায় হাত রেখে বলে উঠল, কি ভাবছিস? ইতি দু চোখ ভরে বোনকে দেখে ঠোঁটে মলিন হাসি বজায় রেখে বলল, দেখেছি মায়ের মতো দায়িত্বশীল বোনটাকে, যে কিনা খানবাড়ির সকল বিপদে ঢাল হয়ে দাঁড়িয়ে থাকে। আমার বিপদে এক কথায় ছুটে যায়। তুই তো ভালো কেন বোন? অদ্রি মুচকি হেসে বলে উঠল, ধুর পাগলি, এই খান পরিবারের জন্য করবো না তো কাদের জন্য করব? তোরাই যে আমার সব। আর তুই তো আমার জানের টুকরা, আমার দুষ্টু মিষ্টি বোন। অদ্রির কথায় ইতি হেসে ফেলল। সে সত্যি খুবই ভাগ্যবান অদ্রির মতো বোন পেয়ে। সে অদ্রি ছোট হলেও তাদের যে গলায় গলায় ভাব বন্ধন। দুই বোনের কথার মধ্যে সেখানে তনু ব্যস্ত পায়ে প্রবেশ করে। তনুকে দেখে ইতি দাঁড়িয়ে যায়। সে ভেতরে প্রবেশ করে অদ্রির কাছে এগিয়ে গিয়ে তার বেডের পাশে দাঁড়ায়। দু চোখ ভরে অদ্রিকে দেখে নিয়ে সে বলে ওঠে, ঠিক আছো তুমি? অদ্রি মুচকি হেসে বলে উঠল, এখন ভালো আছি ভাইয়া। তনু কপালের ভাঁজ ফেলে বলে উঠল, কাম অন, আমাকে ভাইয়া বলা লাগবে না, জাস্ট কল মি তূর্ণ। ইতি ফট করে বলে উঠল, কিন্তু ভাইয়া আপনি তো আমাদের থেকে অনেকটাই বড়, আর সম্পর্কে তো বড় ভাইই হন, তাহলে নাম ধরে রাখবো কেন? তনু ইতির কথায় বিরক্ত হলেও অধরে হাসি বজায় রেখে বলল, বিকজ উই আর গুড ফ্রেন্ড। আর ফ্রেন্ডদেরকে ভাই বলে ডাকে নাকি? কি ঠিক বলেছি না? মানে অদ্রি? না চাওয়া সত্ত্বেও অদ্রি ঠোঁটে হাসি বজায় রেখে বলল, আপনার কথা ঠিক হলেও ভাইয়া ছাড়া আর কিছুই বলা সম্ভব নয়। সর্বোচ্চ ভাইয়ার বদলে শুধু ভাইটা রাখতে পারি। তনু জানে সোজা কথায় মেনে নেওয়ার মতো মেয়ে অদ্রি নয়, তাই সে ঠোঁটে বাঁধন ছাড়া হাসি রেখে বলে উঠল, ওকে, অলরাইট, ভাই বলেই ডেকো। এখন কেমন আছো? অদ্রিয়া প্রশ্নের বিপরীতে বলে উঠল, ভালো, দাদিয়াও ভালো আছে। আপনি চাইলে তার সাথে দেখা করে আসতে পারেন। অদ্রির কথা শোনা মাত্র তনুর ঠোঁটের হাসি গায়েব হয়ে গেল। সে অন্যদিকে মুখ ফিরিয়ে ফিসফিস করে বলে উঠল, এই বুড়ির মরা মুখটা দেখতেই তো চেয়েছিলাম, কিন্তু তোমার জন্য তা হলো কোথায়? এই বুড়ি মারা গেলে আমি তৃপ্তির হাসি হাসতাম, তোমার জন্য তার হলো না হার্ট। তনুকে অন্যদিকে মুখ ঘুরিয়ে থাকতে দেখে ইতি ডাক দিল, ভাই কিছু কি হয়েছে? দাদিয়াকে কি দেখতে যাবেন না? তনু স্বাভাবিকভাবে বলে উঠল, হ্যাঁ যাচ্ছি তো, তোমরা রেস্ট করো। তনু নিজের মতো কেবিন থেকে বেরিয়ে গেল। সে সোজা আমিনা খানের কেবিনের সামনে এসে দাঁড়ায়। কেবিনে প্রবেশ করে সে। আমিনা খান অবচেতন হয়ে বেডে পড়ে রয়েছেন। তনু বেডের সাইডে হাত রেখে হালকা ঝুঁকে বলে উঠল, কি রে বুড়ি, মৃত্যুর যাত্রা কেমন ছিল? কি ভাগ্য রে তোর, যার জন্য তোকে উপরে পাঠাতে চেয়েছিলাম সেই তোকে বাঁচিয়ে নিল। যেহেতু আমার হার্ট নিচে তোকে বাঁচিয়েছে, তাই আমি আর তোকে মারব না। এমনিতে তুই আর বাঁচবি বা কদিন? পুরো খানবাড়ি যেদিন ধ্বংসস্তূপে পরিণত হবে, সেদিন তোর দেহ ধ্বংসস্তূপে গড়িয়ে যাবে। আমি আমার হার্টকে আগলে রেখে তোদের সকলকে ওই দূরের আসমানে পাঠিয়ে দেব। কিন্তু এরপরে যদি কোনো কারণে আমার হার্ট কোনো ধরনের কষ্ট পায়, তাহলে সেদিন আর তোকে বাঁচাবে কে? মনে রাখিস, তূর্ণের সীমানার মধ্যে হাত বাড়ালে তূর্ণের সে হাত কেটে শকুনদের খাইয়ে দিতেও দুইবার ভাববে না, বিকজ আই লাভ হার ড্যাম ইট। তনু কথাগুলো বলতে বলতে তার চোখ রক্তিম বর্ণ ধারণ করলো। এর মধ্যে পেছন থেকে অতি চেনা কণ্ঠস্বর ভেসে এলো, তুই এখানে কি করছিস তূর্ণ? তনু পেছনে ফিরতে দেখলো আয়াস বুকে হাত গুজে দাঁড়িয়ে আছে। আয়াসের চোখে দৃষ্টি স্থির, অথচ কণ্ঠস্বর কঠিন। আয়াস তনুর সম্মুখে এসে দাঁড়ালে তনু না চাইতেও ঠোঁটে হাসি বজায় রেখে বলল, তেমন কিছু না, দাদিয়াকে দেখতে এসেছিলাম। অদ্রিকে দেখে পরে এখানে আসলাম। আয়াস তনুকে আপাদ মস্তক দেখে বলে উঠল, তা তুই আসতেই পারিস, কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, কাল এত কিছু হয়ে গেল অথচ তুই কোথাও ছিল না, কিন্তু কেন? তোর তো বাসায় থাকার কথা, তাহলে এত কিছু হলো কিভাবে? তনু আয়াসের চোখের দিকে স্থিরভাবে তাকিয়ে রইল। দুজন পুরুষ তাদের স্থির চোখে দৃষ্টির লড়াই বজায় রেখে চলল। কারো মুখে কোনো কথা নেই, অথচ চোখে যেন কত কিছু বলে দিচ্ছে। তনুকে চুপ করে থাকতে দেখে আয়াস আবারও বলে উঠল, কথা বলছিস না কেন? কাল রাতে কোথায় ছিলে তুই? তনু জানে আয়াস খুব ধূর্ত স্বভাবের ছেলে, তাই সে স্বাভাবিকভাবেই বলে উঠল, খানবাড়িতেই ছিলাম আমি। আয়াস এবার নিজের রাগ বহু কষ্টে লুকায়িত রেখে বলল, তুই বাড়িতে থাকার পরও এত কিছু হলো কিভাবে? অত টের পেলো আর তুই পেলি না? আমার শরীর ভালো লাগছিল না, তাই ঘুমের মেডিসিন নিয়ে পরে ঘুমিয়ে পড়েছিলাম। আয়াসের কেন যেন তনুর কথা বিশ্বাস হলো না। সে নিজের এক হাত বাড়িয়ে বলে উঠল, তোর ফোন কোথায়?
এক্ষুনি তোর ফোনটা আমাকে দে। তনু হয়তো এই ভয়টাই পাচ্ছিল আয়াস তাকে সন্দেহ করছে, কিন্তু ফোনটা আয়াসের কাছে চলে গেলে বহু সমস্যার সৃষ্টি হয়ে যাবে। মরে গেলেও এই ফোন আয়াসের হাতে দেওয়া যাবে না। আয়াস পুনরায় বলে উঠল, কি হলো, শুনছিস না? দে ফোনটা, দে আমাকে। আয়াসের সাথে ঠান্ডা মাথায় কাজ করাই শ্রেয়। তনু পকেট থেকে ফোনটা বের করতেই কেবিনে পুরো খান বাড়ির লোক ঢুকে পড়ল। আনাফ খান ব্যস্ত পায়ে আমিনা খানের পাশে বসে পড়লেন। আসমা খান আর সাজেদা খান কখন থেকে কান্নাকাটি করেই যাচ্ছে। আয়াসের কাজে এক প্রকার ভাটা পড়ে গেল, আর তনুর সুযোগ পেয়ে গেল নিজের আসল চরিত্রটা লুকাতে। আহনাফ খান আমিনা খানের মাথায় হাত বুলিয়ে নীরবতার সহিত অশ্রু ঝরাচ্ছেন। যতই হোক মা তো, সে খারাপ হলেও মা, আর ভালো হলেও মাই। আহনাফ খান আমিনা খানের পাশে বসে পড়লেন। নিজের মায়ের হাতটা নিজের হাতের মুঠোয় নিয়ে বলে উঠলেন, জানো মা, বাবা চলে যাওয়ার পর তুমি কতই না আগলে রেখেছিলে আমাদের। কতদিন না খেয়ে থেকেছো, তাও আমাদের মুখে দুমুঠো খাবার তুলে দিয়েছো। সবাই যখন বলতো তোমার বয়স হচ্ছে, তখন সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করতাম তোমার আগে যেন আমিই চলে যাই। তোমার খাটিয়া বহন করার মতো ক্ষমতা যে খোদা তাআলা আমাকে দেয়নি। আমার সাথে তোমার কথার দ্বিমত এক জায়গায় হতো, তা শুধুমাত্র অর্থিকে নিয়ে। তুমি কেন যে সকল বিষয় স্বাভাবিকভাবে নিতে পারো না। আজ আমি এখানে দাঁড়িয়ে আছি দুজন মানুষের কারণে। এক হচ্ছে তুমি, আরেকজন অত্রি। জীবনে চলার পথে সবসময় চাইতাম ভাঙা সংসারটা জোড়া দেখে যেন পরপারে যেতে পারি, কিন্তু কি থেকে কি হয়ে গেল। কেন মা আমাদের সাথে কেন এমন হয়? তোমাকে হারালে তোমার ছেলে যে সর্বশান্ত হয়ে যাবে, তোমাদের বিহীন বাঁচবো কি করে? সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে আহনাফ খানের কথাগুলো শুনল। আয়াস তার বাবার কথাগুলো শুনে নির্বাক হয়ে গিয়েছে, কারণ তার বাবা খুবই কঠিন প্রকৃতির মানুষ। কোনো বিষয় তার মনে আঘাত না হানা পর্যন্ত তার চোখ দিয়ে এক ফোঁটা অশ্রু কণাও কেউ ঝরাতে পারবে না। আর ঠিক এই স্বভাবটাই আয়াস অদ্রি দুজনেই পেয়েছে। দড়ি দরজার কাছে দাঁড়িয়ে অদ্রি সকল কথাই শুনল। সে ভেতরে এগিয়ে এসে আহনাফ খানের কাঁধে হাত রেখে ডেকে উঠল, বড় আব্বু। আহনাফ খান পিছু ফিরে অদ্রিকে দেখে দ্রুত দাঁড়িয়ে ওকে দু হাত দ্বারা জড়িয়ে ধরলেন। অদ্রি সারা মুখে অজস্র চুমু এঁকে দিয়ে তিনি অদ্রিকে বুকের কাছে আঁকড়ে ধরে বলে উঠলেন, তুমি ঠিক আছো তো মা? যদি একবার বুঝতে পারতাম আমাদের আড়ালে এত বড় একটা দুর্ঘটনা ঘটে যাবে, তাহলে তোমাদের একা ছেড়ে কোথাও যেতাম না। তোমার প্রতি কৃতজ্ঞতা স্বীকার করলেও যেন শেষ হবে না। অদ্রি কণ্ঠে অভিমান নিয়ে বলে উঠল, কৃতজ্ঞতা স্বীকার করবে কেন? আমি কি তোমাদের পর? দাদিয়া কি আমার আপন কেউ নয়? যদি প্রয়োজন হতো তাহলে নিজের জীবনটুকুও দিয়ে দিতাম আমি। এক এক করে সকলেই নিজের আহাজারি ব্যক্ত করছে, আর তনু সকলের চোখে ফাঁকি দিয়ে হসপিটাল থেকে বের হয়ে গেছে। এখন সবার আগেই তার ফোন থেকে সকল প্রমাণগুলো সরিয়ে ফেলতে হবে। এরপর আয়াসের একটা জবরদস্ত ব্যবস্থা করে ফেলতে হবে। আবারও সে চেনা খানবাড়িতে প্রবেশ করলো। খানবাড়ির সকলে আমিনা খান চোখ খুলে তাকালেও তার সেই পূর্বের বোধগম্যতা আর নেই। তিনি এখন এক প্রকার জড়বস্তুতে পরিণত হয়েছেন। হসপিটালে হামলার ঘটনায় দরুন আমিনা খানকে বাড়িতে নিয়ে আসা হয়েছে। বাড়িতে অনেকজনই রয়েছেন, যার কারণে বাহির থেকে কাউকেই আমিনা খানের সেবা করার জন্য নিয়োজিত করা হয়নি। অদ্রি নিজ রুমে ঢুকেই বিছানায় গা এলিয়ে দিল। এরই মধ্যে টেবিলের ওপর থাকা তার ফোনটা জোরে জোরে শব্দ করে বেজে উঠল। কাল রাত থেকে ফোনটা যে এখানে পড়ে আছে। অদ্রির শরীরের প্রতিটি গিটে গিটে যেন ব্যথায় জর্জরিত হয়ে রয়েছে। সে যন্ত্রের মতো পা চালিয়ে ফোনটা হাতে নিয়ে দেখল সিয়ামের কল। শারীরিক টানাপোড়েন থাকলেও মনের প্রশান্তি যে একটা কল পাওয়ার পরেই ছড়িয়ে গিয়েছে। হাসি হাসি মুখ নিয়ে অদ্রি কলটা রিসিভ করলো। তার কণ্ঠে প্রফুল্লতার ছোঁয়া। হ্যালো। কিন্তু সিয়ামের বদলে নিধির কণ্ঠস্বর ফোনের ওপাশ থেকে ভেসে এলো। নিধি অদ্রির উদ্দেশ্যে বলে উঠল, কি অদ্রি, টিভিতে কি নিউজ দেখাচ্ছে? তুই ঠিক আছিস তো? সহসা অদ্রির কপালে ভাঁজ পড়ে গেল। ভ্রু কুঁচকে সে জিজ্ঞেস করলো, কিসের নিউজ? নিধি একই ভঙ্গিতে বলল, তুই দাঁড়া, আমি তোকে নিউজের লিঙ্কটা শেয়ার করে দিচ্ছি, বাকিটা তুই নিজের চোখেই দেখে নে। নিধি কল কাটতে অদ্রির মনের শখানিক আজে বাজে কথা ঘুরপাক খেতে লাগলো। তার অযথা ভাবনার মধ্যে ফোনের মেসেজের টুংটাং শব্দ ভেসে এলো। নিধির পাঠানো লিঙ্কে প্রবেশ করার সাথে সাথে ভেসে উঠল হসপিটালের সেই সিসিটিভি ফুটেজ, যেখানে অদ্রি আমিনা খানকে আগন্তুক ব্যক্তির হাত থেকে বাঁচিয়েছিল। এরই মধ্যে একজন সাংবাদিক হসপিটালের সামনের অংশে দাঁড়িয়ে বলে উঠলেন, আপনারা যে জায়গাটি দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে শহরের খুবই নামি দামি একটি হাসপাতাল।
গতকাল রাতে খুবই আশঙ্কাজনক অবস্থায় একজন রোগীকে নিয়ে এখানে খানবাড়ির বড় মেয়ে এসেছিলেন। খান গ্রুপ অফ ইন্ডাস্ট্রির নাম তো সকলেই শুনেছে। সেই প্রভাবশালী বাড়ির সদস্যের যখন মৃত্যুজনক অবস্থা, সেই সময় হাসপাতাল কর্তৃপক্ষ টাকা না দেওয়ার চিকিৎসা বন্ধ করে দেন। খানবাড়ির মেয়ের স্বর্ণের নেকলেসের বিনিময়ে চিকিৎসা পুনরায় শুরু করার সিদ্ধান্ত তারা নিয়েছিলেন। তাহলে কি এটাই তাদের আসল কাজ? যেখানে হাসপাতাল মানুষের যান বাঁচায়, সেখানে কেন আজ টাকার মূল্যটাই বেশি? তার উপর হাসপাতালে কড়া সিকিউরিটি না থাকায় আবার হামলার ঘটনা সামনে বেরিয়ে আসে। হাসপাতাল কর্তৃপক্ষের সদস্যকে আইনের আওতায় আনা হয়েছে এবং অর্থদণ্ডে দণ্ডিত করা হয়েছে। অদ্রি সম্পূর্ণ নিউজটি দেখলো। সে জানতো এটা তো হবেই। খানবাড়ির ঘটনা এখন প্রতিটি নিউজ মিডিয়াতে দেখানো হবে, কারণ এখানেই তাদের সবার আগে হাইপে থাকতে হবে। এই কাজ যে কার করা সেটার আন্দাজও অদ্রি করতে পারছে। এরই মধ্যে নিধি আবারও কল করলো। অদ্রি কলটা ধরতে এসে বলে উঠল, নিউজটা দেখেছিস? ঘটনাটা কি সত্যি? হ্যাঁ সত্যি। নিধি এবার অস্থির কণ্ঠে বলে উঠল, তুই ঠিক আছিস তো? হ্যাঁ ঠিক আছি। গাড়ির শব্দ আসছে যে, কোথায় আছিস তুই? নিধি স্বাভাবিকভাবে বলল, আমি সিয়ামের সাথে একটু বের হয়েছিলাম। সকাল থেকে কল করে যখন তোকে পাচ্ছিলাম না, তখন নিউজটা চোখে পড়ল। এরপর থেকে একের পর এক কল করেই যাচ্ছে তোকে। আমরা হসপিটালে গিয়েছিলাম, কিন্তু তোদেরকে পাইনি। এরপর খানবাড়ির দিকে রওনা দিলাম। কিছুক্ষণের মধ্যেই আমরা আসছি। অদ্রি বলে কলটা রেখে দিল। এই মুহূর্তে তার বিশ্রাম প্রয়োজন। বিছানায় গা এলিয়ে দেওয়ার সাথে সাথে সে গভীর নিদ্রায় হারিয়ে গেল। সারা রাতে নির্ঘুমতা, তার সাথে দুশ্চিন্তা, ক্লান্তি, অস্থিরতা তাকে কাবু করে ফেলেছে। অদ্রি খাটের উপর আঁকাবাঁকা হয়ে ঘুমিয়ে আছে, আর অপরদিকে দরজা দাঁড়িয়ে তার ঘুম মিশ্রিত চেহারা আয়েশ পর্যবেক্ষণ করছে। সে ধীর পায়ে এগিয়ে এসে অদ্রির মাথার বালিশটা ঠিক করে রেখে দিল। তার সাথে তার শরীরে পাতলা চাদরও বিছিয়ে দিল। সে মন ভরে নিজের কলিজাকে দেখছে। এরই মধ্যে মর্জিনার কণ্ঠস্বর পাওয়া গেল। সে অদ্রিকে উদ্দেশ্য করেই ডাকছে, বড় আফা, বড় আফা, আপনার বন্ধু বান্ধবীরা আইছে, আপনার নিচে আইন জলদি। দেখেন হেরা কতগুলো খাওয়ানো আনছে আপনার লজ্ঞা। মর্জিনার কথায় আর সে দ্রুত পায়ে নিচে নেমে এলো। সিঁড়ির উপর থেকে নিচে নামতে নামতে সে চিৎকার করে বলে উঠল, আর একটা যদি শব্দ হয় আর অদ্রি যদি জেগে যায়, তাহলে তোদের বাড়ি থেকে বের করে দেব। আসমা খান রান্নাঘর থেকে নাস্তা হাতে বেরিয়ে এলেন। ডাইনিং টেবিলে বসে আছে নিধি আর সিয়াম। আসমা খান খাবার রেখে আয়াসের সামনে এগিয়ে এসে বলে উঠলেন, বাড়ি থেকে বের করে দিব মানে? অদ্রি কোথায়? আয়াস বুকের সাথে দুহাত ভাঁজ করে রেখে বলে উঠল, ও ঘুমাচ্ছে। পরক্ষণে সিয়ামের দিকে তাকিয়ে গলা উঁচিয়ে বলে উঠল, ও ঘুমাচ্ছে, আর যে ওর ঘুম ভাঙাবে তাকে শুধু ধাক্কা মেরে নয়, খানবাড়ির ছাদ থেকে ঠেলে নিচে ফেলে দেব। বেঁচে থাকলে চিকিৎসা করাবো, আর মরে গেলে বাড়ির পেছনে গেড়ে দিয়ে আসবো। আয়াস কথাগুলো বলেই হন হন করে বাড়ি থেকে বেরিয়ে গেল। সিয়াম নিধির মুখের দিকে তাকিয়ে বলে উঠল, এই অদ্রি লালটু খান কি এটা আমাকে উদ্দেশ্য করে বলল? নিধি কপাল কুঁচকে বলল, তোকে কেন বলবে? সিয়াম দুদিকে মাথা নেড়ে বলল, না না, আমি শিওর এটা আমাকেই বলেছে, নয়তো কথাটা আমার গায়ে লাগলো কেন? তখন ইতি এগিয়ে এসে ওদের পাশে বসে বলে ওঠে, তুই ঠিকই ধরেছিস, কথাগুলো তোর উদ্দেশ্যেই বলা। সিয়াম ইতির দিকে জিজ্ঞাসু দৃষ্টিতে তাকিয়ে বলে ওঠে, আসলে? ইতি একটা আপেলের টুকরো মুখে পুরে নিতে নিতেই বলল, তুই যদি তোর কাঁধে দোষটা নিয়ে নিস, তাহলে আমাদের বলার বা কি আসে যায়? তোর যখন মনে হচ্ছে ভাইয়া তোকেই বলেছে, তাহলে তোকেই বলেছে। তুই তার কথা গায়ে মাখেছিস কেন? তোর নাম ধরে কি সে কোনো কথা বলেছে? আর একবার যদি ভাইয়ের সম্পর্কে কোনো বাজে কথা বলিস, তাহলে তোর পিছনে পাগলা কুকুর ছেড়ে দেবো আমি। ইতির সেখান থেকে চলে যেতেই সিয়াম নাক মুখ কুঁচকে বলল, আমি শিওর ওই হালা একে পানি পড়া খাইয়েছে, নইলে এত ভাইয়া ভাইয়া করছে কেন? ভাইয়ার জন্য ওর যেন কত দরদ গড়িয়ে পড়ছে, আর আমার আত্মকথা কি ওর চোখে পড়েনি? আমি মনে হয় এই খানবাড়ির জাতশত্রু। নিধি সিয়ামকে এই কথা সে কথা বুঝিয়ে শান্ত করে রাখছে। অন্যদিকে অদ্রি গভীর ঘুমে আচ্ছন্ন। হঠাৎ সে স্বপ্নে দেখতে পেল তার মতো দেখতে, কিন্তু সে একজন মহিলা। সে হাতের ইশারায় অদ্রিকে নিজের কাছে ডাকছে। অদ্রি সেদিকে তাকিয়ে হাত বাড়িয়ে জিজ্ঞেস করল, কে আপনি? আপনাকে দেখতে আমার মতো কেন? আপনি কি আমার কেউ হন? মহিলাটি অদ্রির দিকে তাকিয়ে মুচকি হেসে বলে উঠলেন, তুই যে আমার চোখের তারা, আমার অবিচ্ছিন্ন হৃদয়ের স্নিগ্ধতা,
আমার অনেক বছরের প্রতীক্ষার বল, আমার কলিজা, তুই যে আমার অন্তরের শূন্য বুকের ডাক, আমার নয়নের মণি, আমার অরুণিকা। কথাগুলো বলেই ভদ্রমহিলা শূন্য সাদা ধোঁয়াশার মধ্যে হারিয়ে যেতে লাগলো। অদ্রি চিৎকার করে তাকে ডাকছে। কে আপনি? পরিচয়টা বলে তো যান। কে আপনি? আমার নাম জানলেন কি করে? বলুন প্লিজ। বাস্তবেও অদ্রি চিৎকার করছিল। এমন সময় সাজেদা খান আর ইমাম খান অদ্রির চিৎকারে ছুটে এলেন। তারা অদ্রিকে আঁকড়ে ধরতেই অদ্রির চোখ জোড়া খুলে ফেলল। সে বড় বড় শ্বাস নিয়ে বাবা মায়ের দিকে তাকিয়ে রইল। তার বাবা মায়ের জিজ্ঞাসু দৃষ্টির দিকে তাকিয়ে অদ্রি বলে উঠল, আম্মু, আমি স্বপ্ন দেখলাম আমার মতো চেহারার একজন মহিলা আমাকে হৃদয় স্নিগ্ধতা, নয়নের মণি, কলিজা এসব বলে তার কাছে ডাকছিল। আবার আমার নাম ধরেও ডেকেছে। কে সে আম্মু? আমি হঠাৎ তাকে কেন দেখলাম? সাজেদা খান তার স্বামীর দিকে তাকালেন। তাদের দুজনের দৃষ্টিতে যেন সন্দেহ আর আশঙ্কার ভাব ফুটে উঠেছে। তারা কোনো একটা ব্যাপারে অনেক আতঙ্কিত হয়ে গিয়েছে। এদিকে অদ্রির মুখ থেকে সারা শরীর ঘেমে নিয়ে একাকার হয়ে গিয়েছে। সে আবার একই কথা জিজ্ঞেস করলে সাজেদা খান অদ্রিকে নিজ বুকে আঁকড়ে ধরে পাগলে আলাপ বকতে লাগলেন। কেউ না, সে কেউ না, তুই শুধুমাত্র আমার চোখের মণি, আমার কলিজা, আমার মেয়ে, আর কারোর কিছু নস। তুই শুধুই আমার মেয়ে, আমার মা, কেউ না, সে কেউ না। সাজেদা খানের কণ্ঠে একই কথা বারবার প্রতিফলিত হতে লাগলো। অদ্রি কিছুটা হলেও বুঝতে পারল ওই মহিলাকে তার মা চিনে, নয়তো এতটা আতঙ্কিত সে কেন হবে? কে সেই মহিলা? কি সেই আতঙ্কিত হবার কারণ? কাউকে দেখলে ভালো লাগে, তার কথা মনে পড়ে অধরে মুচকি হাসি ফুটে ওঠে, সেটা হচ্ছে ভালোবাসা। কিন্তু কাউকে পাবো না জেনেও ভুলতে না পারা হচ্ছে মায়া। ঠিক এই মায়ের বন্ধনে জড়িয়ে কত মানুষ তাদের হৃদয়স্থলকে বন্দিখানা হিসেবে গড়ে তুলেছে। সান ফ্রান্সিসকোর একে কোম্পানির পার্টনারের চেয়ারে বসে আছে সাদিফ। তার ঠিক পাশের কেবিনটা ফাঁকা পড়ে রয়েছে, সেটাই আয়াসের কেবিন। অনেকদিন হলো আয়াস বাংলাদেশে রয়েছে, ঠিকমতো যোগাযোগটা হয়ে উঠছে না। তার উপর এলিনা জেদের কাছে সাদিফ বরাবরই হেরে যায়। একমাত্র আদরের বোন বলে কথা, কোনো কিছু মুখের উপর নাও করতে পারে না। এমন সময় সাদিফের ফোনে কতগুলো মেসেজ এসে ভিড় জমালো। সে ফোনটা হাতে নিতেই এমন কিছু তার চোখে পড়ল যা হয়তো হওয়ার কথা ছিল না। এই সমস্যার সমাধান হিসেবে একমাত্র আয়াসই তাকে সাহায্য করতে পারে। তাই এক মুহূর্ত দেরি না করে সাদিফ কল করলো আয়াসকে। কিন্তু এত কিছুর পরেও আয়াস একটা কলও রিসিভ করছে না, অথচ সাদিফ পাগলের মতো কল দিয়েই যাচ্ছে। অন্যদিকে অদ্রি একদম রেডি হয়ে নিচে নামছিল। অনেকদিন হলো বন্ধুদের সাথে আড্ডা দেওয়া হয় না। এখন যেহেতু সকল পরিস্থিতি স্বাভাবিক পর্যায়ে আছে, এখন নিজেদের মতো চলা যায়। অদ্রি আয়াসের রুম ডিঙিয়ে চলে যেতে নিলে শুনতে পেল আয়াসের ফোনটা অনেকক্ষণ ধরে রিং হচ্ছে, কিন্তু সে রিসিভ করছে না। অদ্রি পুনরায় ফিরে গিয়ে আয়াসের রুমে উকি দিল, না কেউ তো নেই। অদ্রি রুমের মধ্যে প্রবেশ করে টেবিলের ওপর থেকে আয়াসের ফোনটা হাতে নেয়। সেখানে জলজল করছে সাদিফের নাম। না চাওয়া সত্ত্বেও অদ্রি কলটা রিসিভ করলো। যদিও এটা অভদ্রতা, কিন্তু জরুরি কোনো কারণ হতে পারে ভেবেই সে বিনা অনুমতিতে আয়াসের কলটা রিসিভ করেছে। হ্যালো। মেয়েলি কণ্ঠ পেয়ে সাদিফ থমকে গেল। বেশ কিছুক্ষণ চুপ করে থেকে সাদিফ বলে উঠল, কে বলছেন? অদ্রি চাপা শ্বাস ছেড়ে বলে উঠল, ভাই আমি অদ্রি। সাদিফ অস্থির কিন্তু স্বাভাবিক কণ্ঠে বলল, অদ্রি, তুমি একটু ফোনটা আয়াসকে দাও তো, অনেক দরকার আছে, এক্ষুনি ওর সাথে আমার কথা বলতে হবে। আপনার বন্ধু বোধহয় বাড়িতে নেই, এখন সে কোথায় গেছে, কখন আসবে তা বলতে পারছি না আমি। সাদিফ নিজের চুলগুলো মুঠের মধ্যে রেখে বলে উঠল, কিন্তু আমার যে ইমিডিয়েটলি আয়াসকে প্রয়োজন। আপনি চাইলে আমাকে বলতে পারেন, যদি সাহায্য করতে পারি। তুমি পারবে না, এই কাজ কোনো বাচ্চা মানুষদের নয়। অদ্রি নিজের কপাল কুঁচকে পুনরায় বলে উঠল, আগে বলে তো দেখুন, সাহায্য করতে পারবো নাকি সেটা পরের বিষয়, কিন্তু সেটার কিছু তো সমাধান দিতে পারবো। সাদিফ দীর্ঘশ্বাস ছেড়ে বলতে শুরু করলো, এই একে কোম্পানি আয়াসের খুবই সাধের কোম্পানি। এই কোম্পানি দাঁড় করাতে ও কতই না পরিশ্রম করেছে, রাত দিন খেটেছে, কিন্তু মাহাতাব গ্রুপ অফ ইন্ডাস্ট্রি সেটা চায় না। কিন্তু কেন চায় না সেটা তোমাকে বলতে পারবো না। তুমি তো জানোই আয়াস কতগুলো দিন ধরে বিডিতে রয়েছে। এখন ইউএসের সকল কিছুই আমি আর রাহাদি দেখছি। কোথায় কি সমস্যা হয়েছে বলতে পারছি না। কিভাবে যেন আমাদের কোম্পানির সকল ইম্পর্টেড ডাটা আর ফাইল অ্যান্ড শেয়ারের কপিগুলো মাহাতাব গ্রুপের কাছে চলে গিয়েছে।
এখন সেগুলো বিড়ির অন্যান্য সকল কোম্পানির কাছে লিক করে দেওয়া হবে। এসব কিছু এখন একমাত্র আয়াসই সামলাতে পারবে, নয়তো ওর প্রিয় কোম্পানি বোধহয় ধ্বংস হয়ে যাবে। পারবে কিছু করতে? অদ্রি সবটা শুনে চুপ করে থাকলো। এরপর কিছু বলবে তার আগে সাদিপ বলে উঠল, আমি জানি তুমি কোনো সাহায্যই করবে না, কারণ তোমরা তো একে অপরের প্রতিদ্বন্দ্বী কিনা। শুধু শুধু কথাগুলো বলে সময় নষ্ট করলাম। আয়াস ধ্বংস বা নিঃস্ব হয়ে গেলে তোমারই কি আসে যাবে? সাহায্য না করে কিন্তু আয়াসকে অন্তত একটা খবর দিয়ে দিও। সাদিপ কল কাটতেই অদ্রি ফোনটা সামনে নিয়ে বাঁকা হাসলো আর বিড়বিড় করে বলে উঠল, আপনি ঠিক ধরেছেন সাদিপ ভাই। আদ্রিয়ান খান আয়াস আমার প্রতিদ্বন্দ্বী, কিন্তু শত্রু নয়। সে আমার কাছে হারুক, সেটা আমি চাই, কিন্তু অন্য কেউ তাকে হারিয়ে দিয়ে চলে যাবে এটাই অদ্রি কখনোই মানতে পারবে না ভাই। যতই হোক রক্ত তো, বেইমানি করি কি করে বলুন তো? অদ্রি আয়েশের ফোনটা টেবিলের ওপরে রেখে রুম থেকে বেরিয়ে গেল। এবার সে আর অন্যদিকে গেল না, নিজ রুমে ফিরে এলো। রুমে এসে সে নিজ ফোনটা হাতে উঠিয়ে একজন আগন্তুককে কল করলো। অপর পাশ থেকে কল রিসিভ হতে অদ্রি বলে উঠল, আমি অদ্রি বলছি। এখনই একটা নাম্বার প্রেস করতে হবে অ্যান্ড ইমিডিয়েটলি আমার সকল ইনফরমেশন চাই। অদ্রি কল কেটে আলমারিটা খুলে সেখান থেকে লেডিস শার্ট আর জিন্স বের করে চেঞ্জ করতে চলে গেল। চেঞ্জ করে এসে দেখতে পেল তার কাঙ্ক্ষিত সকল তথ্য ও লোকেশন পাওয়া হয়ে গিয়েছে, কিন্তু লোকেশন ঢাকার বাহিরে। তাতে কি, সে তো কিছুতেই দমার মতো মেয়ে নয়। অদ্রি শার্টের উপরে লেডিস জ্যাকেট পরে একদম পারফেক্ট ভাবে তৈরি হয়ে নিল। সে সিঁড়ি দিয়ে নিচে নামতে নামতে কাকে যেন একটা মেসেজ পাঠিয়ে দিয়েছে। তখনই ইতি রান্নাঘর থেকে চায়ের কাপ হাতে বের হয়ে আসলো। তার চোখ সিঁড়ির দিকে যেতেই অদ্রির এহেন রূপ দেখে সে আটকে উঠল। চায়ের কাপ টেবিলের উপর রেখে সে অদ্রির পথ আঁকড়ে দাঁড়ালো। কোথায় যাচ্ছিস তুই? আবার কিসের মিশন তোর? এই রূপের আবার কেন? অদ্রি শার্টের হাতা ভাঁজ করতে করতে মুচকি হাসল। সেই হাসিতে রয়েছে অনেক রহস্যের পূর্বাভাস। অদ্রি ইতির গালে হাত রেখে স্নেহের কণ্ঠে বলে উঠল, চিন্তা করিস না, খান বাড়িকে বাঁচাতেই যাচ্ছি। আর এই বাড়ির প্রাণ তো ওই লালটু খান। অদ্রির সামনে কেউ তার প্রতিপক্ষকে হারিয়ে চলে যাবে, সেটা তো মানা যায় না। এর আগেও মিশন ফেল হয়নি, আজও হবে না। অদ্রি যে সব সময় মাঠে নামে না রে, আর কেউ না জানুক, তুই তো জানিস। ইতির শরীর ঘামছে। সে অদ্রির হাত ধরে বলে উঠল, না গেলে হয় না? না। অদ্রির সহজ উত্তর। ইতি নাকের ওপর থেকে ঘামটুকু মুছে বলে উঠল, কোথায় সে জায়গা? চট্টগ্রামের বাসবন। ইতি এবার অদ্রির হাত চেপে ধরে বলে উঠল, আমি ওর সাথে যাবো তাহলে। অদ্রি ইতির দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে বলল, মরে গেলেও তোকে নিব না। কিন্তু কেন? অদ্রি ইতির হাত ছাড়িয়ে বলে উঠল, কারণ তুই আমার জানের সমান। নিজের মৃত্যু মেনে নিতে পারলেও তোর শরীরের একটু আঘাতও মেনে নিতে পারবো না আমি। তুই সাথে থাকলে আমি অনেক ভয়ে ভয়ে থাকি। তোর কিছু হলে বাড়ির সবাইকে আমি কি জবাব দেবো বল? এতই যখন আমাকে নিয়ে তোর চিন্তা, তাহলে আমার কথা একবার ভাব। তোর কিছু হলে আমি বড় মামাকে কি জবাব দেব? আব্বু আম্মুকেই বা কি বলবো? অদ্রি দেখলো ইতি কাছে। সে প্রচুর বিরক্ত হলো, কারণ এর আগেও এই ঘটনা ঘটেছে। যতই কান্না করুক না কেন অদ্রি ইতিকে নিবে না, মানে নিবেই না। তাই সে উল্টোপাল্টা বুঝিয়ে বেরিয়ে গেল। অদ্রি চলে যেতে ইতি নিজ ঘরের দিকে দৌড় দিল। ঘরে এসে ফোনটা হাতে নিয়ে কাপা হাতে কল করলো মেহরাবকে। দুবার রিং হতে মেহরাব কলটা রিসিভ করলো। ইতি অস্থির কণ্ঠে বলে উঠল, ভাইয়া, অদ্রি আবারও সেই কাজে চলে গিয়েছে। অপর পাশ থেকে কোনো আতঙ্ক বার্তা বা শব্দ শোনা গেল না। কিছুক্ষণ নিস্তব্ধতা বজায় রাখার পর মেহরাব বলে উঠল, তার জন্য এবার বের হয়েছে সে। আর জায়গাটা কোথায়? ইতি এক সেকেন্ডও দেরি না করে বলে দিল, আশ ভাইয়ের জন্য মনে হয়, কিন্তু কারণটা বলেনি। আর জায়গাটা হলো চট্টগ্রামের বাসবন এলাকা। মেহরাব হঠাৎ চিৎকার করে উঠল। হোয়াট? ইতির এবার বুক কাঁপছে। মেহরাব পুনরায় বলে উঠল, তুই ঠিক আছিস তো? হুম। আরে বাসবন এমন একটা জায়গা যেখানকার রাস্তাঘাট আর তার সাথে রয়েছে ঘন বন জঙ্গল। সেখানে মানুষকে সহজে গুম করে দেওয়া যাবে। তার উপর সেখানে নেটওয়ার্কের অনেক সমস্যা। কখন বের হয়েছে ও? ইতি এবার কেঁদেই ফেলল। একটু আগে। এবার কি হবে ভাইয়া? মেহরাব আশ্বাস দিয়ে বলল, তুই টেনশন করিস না, আমি ঢাকার মধ্যে আছি। আমি দেখছি কি করা যায়। বাড়ির কাউকে কিছু বলার দরকার নেই, একদম চুপ করে থাক। মেহরাব কল কাটতেই ইতি বিছানায় বসে কাঁদতে শুরু করে দিল। জনমানবহীন রাস্তায় চলে এসছে অদ্রি। মূল লক্ষ্য আয়াসের কোম্পানির সকল চুরি হয়ে যাওয়া ডাটা আর ফাইলগুলো ফিরিয়ে নিয়ে আসা। অদ্রি দক্ষ হাতে ফুল স্পিডে গাড়ি চালাচ্ছে। তখনই তার ফোন সজোরে বাজতে শুরু করলো।
ফোনটা পকেট থেকে বের করে দেখলো মেহরাব কল দিয়েছে। অদ্রি কপালে ভাঁজ ফেলে বিড়বিড় করে বলে উঠল,